আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 26 আছো, তোমাদের তো এইচএসসি পরীক্ষা প্রায় শেষ। এখন তোমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রস্তুতি, সেটা তোমরা শুরু করতেছো। এখন চলো আমরা তাহলে, তোমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করছো, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সবার আগেই হচ্ছে তোমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাহলে আমরা চলো তো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়। আজকে আমরা সাধারণ জ্ঞানের 2024-25 সালের যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব। সো চলো আমরা শুরু করি, দেখি আমাদের প্রশ্নে কি আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নে দেখা যাচ্ছে কি, দেখো তো। প্রথম প্রশ্নে বলা হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। তোমরা জানো ট্রয় নগরীর উৎপত্তি আসলে কোথা থেকে। ট্রয় নগরীর উৎপত্তি হচ্ছে হোমারের বিখ্যাত ইলিয়াড যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকেই হচ্ছে বিখ্যাত এই যে ট্রয় নগরীর উৎপত্তি। সো আমরা প্রথম প্রশ্নে বলা হচ্ছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত। তাহলে আমরা এটা জানি, এটা কোন দেশে অবস্থিত, বলো তো কোন দেশে অবস্থিত। এটা হচ্ছে তুরস্ক। এটা তুরস্কে অবস্থিত। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত, তুরস্কে অবস্থিত। চলো আমরা পরবর্তী যে প্রশ্ন আছে প্রশ্নে দেখি। পরবর্তী প্রশ্নে কি বলা হচ্ছে যে মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ কোন। মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ আমরা জানি যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরবর্তী যে সভ্যতা, সেটাকে বলা হয় কি, মেসোপটেমীয় সভ্যতা। তাহলে এই ফুরাত দারজালা নদীর তীরবর্তী দেশ কোনটি। এই দেশ কোনটি, এটি হচ্ছে ইরাক। এটি ইরাক। আর এখানে বিখ্যাত আরেকটা বিষয় দেখতে পাচ্ছ যে মিশর হচ্ছে বিখ্যাত মিশরীয় সভ্যতা। সো আর সিরিয়া, তারপর হচ্ছে তুরস্ক, এগুলো হচ্ছে ওই অঞ্চলের আশেপাশেই। কিন্তু আমরা যেহেতু মেসোপটেমিয়া সভ্যতা বলছে, তাহলে তোমাকে স্পেসিফিক যেহেতু ইরাক দেওয়া আছে, তোমাকে উত্তর ইরাকই করতে হবে। সো উত্তর হবে কি, ইরাক। পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইরোগ্রাফিক্স কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি। আমরা একটু আগে মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করছিলাম। তাহলে আমরা এই যে হাইরোগ্রাফিক্স, এটা কোন সভ্যতার লিখন পদ্ধতি। এটি হচ্ছে মিশরীয় সভ্যতার লিখন পদ্ধতি, যেটা নেপোলিয়ন যখন মিশর আক্রমণ করে, তখন এই হাইরোগ্রাফিক্স যে রুসেটা স্টোন, এই স্টোনের মাধ্যমে হাইরোগ্রাফিক্স আবিষ্কৃত হয়। আর এটা হচ্ছে মিশরীয় সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি। পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে যে শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল। অপশনে কি আছে দেখো তো। অপশনে বলা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নাসিরুদ্দিন নুসরাত শাহ। তাহলে উত্তর কি হবে, এটা মোটামুটি তোমরা সবাই জানো যে উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। এখন কেন তাকে শাহী বাঙ্গালা বলা হয়, এর পিছনে আসলে কারণগুলো কি। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে তিনি 1342 সালে যখন সোনারগাঁও দখল করেন, তখন কি হয়, তখন লাকনৌদি এবং সাতগাঁও সহ পুরো এই যে অঞ্চল আছে, এই অঞ্চলটি তিনি স্বাধীন অঞ্চল হিসাবে প্রতিষ্ঠা করেন এবং এই অঞ্চলের নাম দেন বাঙ্গালা। আর এই পুরো স্বাধীন অঞ্চলের অধিপতি হিসাবে তার উপাধি হয় শাহী বাঙ্গালা। মানে প্রথম স্বাধীন বাংলা আমরা যদি বলি, তখন এটা কিন্তু এই শামসুদ্দিন ইলিয়াস শাহর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এই জন্যই তার উপাধি হচ্ছে শাহী বাঙ্গালা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে স্টারলিংক একটি ছায়াপথ, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, টিভি চ্যানেল, সংবাদ সংস্থা। এটা তোমরা স্টারলিংক সম্পর্কে মোটামুটি সকলেই জানা। এটা হচ্ছে কি, স্যাটেলাইট ভিত্তিক একটি ইন্টারনেট সেবা। আর এই স্টারলিংক কার প্রতিষ্ঠান, এটা তোমরা জানো, এটা হচ্ছে ইলন মাস্কের প্রতিষ্ঠান। এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা তুমি মনে রাখবে, বর্তমান কিন্তু ইলন মাস্ক পৃথিবীর একমাত্র ট্রিলিয়নিয়ার, মানে সবচেয়ে বেশি ধনী। সো এটা যেহেতু সাম্প্রতিক প্রশ্নের সাথে মোটামুটি মিলে, সো এইগুলো চিন্তা করে তোমার সাম্প্রতিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা 6 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা। এখানে বলা হচ্ছে কিন্তু সামাজিক বিবর্তনবাদ তত্ত্ব। এখানে অপশনে তুমি দেখতে পাচ্ছ চার্লস ডারউইন, জ্যাক দ্য রুসো, হার্বার্ট স্পেন্সার, ইবনে খালদুন। তাহলে সামাজিক বিবর্তনবাদের তত্ত্বের প্রবক্তাকে, প্রবক্তা হচ্ছে হার্বার্ট স্পেন্সার। আর রুসো কিসের প্রবক্তা, রুসো হচ্ছে সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট যে তত্ত্ব আছে, এই তত্ত্বটা হচ্ছে জ্যাক দ্য রুসো। আর ইবনে খালদুন তো জানো, তোমাদের বিখ্যাত সমাজবিজ্ঞানী, ইসলামের যে বিখ্যাত কয়েকজন মনীষী আছে, তার মধ্যে ইবনে খালদুন অন্যতম। তিনি কিসের জন্য বিখ্যাত, তিনি তার আসাবিয়া যে তত্ত্ব আছে, আসাবিয়া তত্ত্ব বা সামাজিক সংহতি তত্ত্বের জন্য ইবনে খালদুন বিখ্যাত। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত। ব্লু মানে কি, নীল বা সুনীল। মানে ব্লু ইকোনমি মানে হচ্ছে সুনীল, মানে নীল পানির সাথে যেটা সম্পর্কিত, সেটাই হচ্ছে ব্লু ইকোনমি। তাহলে আমরা নীল পানি কোথায় দেখতে পাই, আমরা দেখতে পাই সমুদ্রে। তাহলে নিচে কোনটি ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত, এটা হচ্ছে সমুদ্র যে সম্পদগুলো আসছে সবগুলোই ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত।
8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? তাহলে আমরা জানি 12 ভূঁইয়াদের নেতা কে ছিলেন? 12 ভূঁইয়াদের নেতা ছিলেন ইসাকা। 12 ভূঁইয়াদের নেতা ইসাকা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাধি কার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাধি হচ্ছে কার? মুসা কা। সো 12 ভূঁইয়া জানার আগেও তোমাকে, যেহেতু তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যত বিষয়গুলো আছে এই বিষয়গুলো তোমার কিন্তু সলভ করতে হবে। আর 12 ভূঁইয়া কিন্তু 12 জন ভূঁইয়ার জন্য কিন্তু তাদের 12 ভূঁইয়া ডাকা হয় না। অসংখ্য ভূঁইয়া ছিলেন বা অসংখ্য জমিদার ছিলেন, ওই হিসাবেই তাদের 12 ভূঁইয়া হিসাবে অভিহিত করা হয়। আর আমরা এর মধ্যে 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার সমাধি দেখতে পাই? মুসা কার সমাধি দেখতে পাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফেসিবাদের জনক বলা হয় কাকে? 9 নম্বর প্রশ্ন, ফেসিবাদের জনক বলা হয় কাকে? কারণ তখন আমাদের এই প্রশ্নটা কত সালে? এটা হচ্ছে 24-25 যে তোমাদের শিক্ষাবর্ষ ছিল, এই 24-25 শিক্ষাবর্ষের প্রশ্ন। সো তখন বাংলাদেশে নতুন একটা অভ্যুত্থান হয়, এই জন্যই কিন্তু এই ফেসিবাদের জনক এরকম টাইপ প্রশ্ন দেখতে পাই আমরা। সো যেই সময় প্রশ্ন হচ্ছে ওই সমসাময়িক যে বিষয়গুলো আছে, এই সমসাময়িক বিষয়গুলো কিন্তু তোমার পেপার, তারপর হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স, এইগুলো পড়ে তোমার কিন্তু মনে রাখতে হবে। সো ফেসিবাদের জনক কাকে বলা হয়? ফেসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনি। ফেসিবাদের জনক বলা হয় বেনিতো মুসোলিনি, যিনি 19 শতকে ফেসিস্ট নামে একটি দল ইতালিতে প্রতিষ্ঠা করেন। তাই এই হিসাবে তিনি মুসোলিনির মাধ্যমে আসলে পৃথিবীতে ফেসিবাদের সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন বলা হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় একবারে মুখস্থের একটা বিষয়, তোমাকে কী করতে হবে? মুখস্থ করতে হবে যে জাতিসংঘ যখন পড়বা, জাতিসংঘের যে বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জাতিসংঘের অঙ্গ সংস্থাগুলোর কার কাজ কী, কোন বাংলাদেশে কোনটা বেশি অবদান রাখতেছে, এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তো জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও। আর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে কোস্টারিকা। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, যে বলা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ? রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোন দেশ সমর্থন করেনি? রুশ ইউক্রেন যুদ্ধ তখনও চলতেছিল, এখনও চলতেছে, সেই হিসাবে এটা এখনও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সো রুশ ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে সমর্থন করেনি যে দেশ? এখানে বলা হচ্ছে বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, হাঙ্গেরি। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হাঙ্গেরি হচ্ছে নেটো সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। যেহেতু হাঙ্গেরি নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য, যে তাই স্বাভাবিকভাবে হাঙ্গেরি কী করেনি? রাশিয়াকে সমর্থন করেনি। রাশিয়াকে সমর্থন করেনি হাঙ্গেরি। পরবর্তী প্রশ্ন দেখো, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? এটা হচ্ছে রিপাবলিকান পার্টি। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের বড় দুইটা দল কি, একটা হচ্ছে রিপাবলিকান পার্টি আর একটা হচ্ছে ডেমোক্র্যাট পার্টি। একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। বর্তমানে ক্ষমতায় আছে হচ্ছে রিপাবলিকান পার্টি। যেহেতু এটা 24-25 শিক্ষাবর্ষের প্রশ্ন, ওই হিসাবে তখন ওই সমসাময়িক সময়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ইলেকশন হয়, আর এটাতে ট্রাম্প জিতে আসে। তার জল যেহেতু রিপাবলিকান পার্টি, এই হিসাবে রিপাবলিকান পার্টি নিয়ে কিন্তু প্রশ্নগুলো আমরা দেখতে পাই। তার মানে সমসাময়িকের দাবির প্রশ্ন পরীক্ষায় সমসাময়িক যে প্রশ্নগুলো আছে, এই সমসাময়িক প্রশ্নগুলো একটা বড় রাজত্ব দেখা যায়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন? যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, সো এই প্রশ্নটা এখনের জন্য গুরুত্বপূর্ণ না। বর্তমান যে সরকার আছে বিএনপি সরকার রিলেটেড যে প্রশ্ন, তাদের মন্ত্রিসভায় কারা আছেন, কতজন নারী সদস্য আছেন, এইগুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। আগে ছিলেন কতজন? 4 জন। পরবর্তীতে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের 25তম বিচারপতি কে ছিলেন? বাংলাদেশের 25তম বিচারপতি কে ছিলেন? বাংলাদেশের 25তম বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ। যেহেতু এখানে ছিলেন লেখা নাই, কারণ হচ্ছে বাংলাদেশে এখন বর্তমানে 26তম বিচারপতি আমরা চলে এসেছে। 26তম বিচারপতি, নতুন সরকার আসার সাথে সাথে নতুন বিচারপতি দেখতে পেয়েছি আমরা, যে বর্তমানে আমাদের 26তম বিচারপতি চলে এসেছে। 26তম বিচারপতি হচ্ছে জুবায়ের আহমেদ চৌধুরী হচ্ছে 26তম বিচারপতি। 15 নম্বর প্রশ্নে হচ্ছে আমি রাষ্ট্র, এই উক্তিটি কার? আমি রাষ্ট্র, এই উক্তিটি কার? এটা হচ্ছে চতুর্দশ লুইয়ের উক্তি হচ্ছে আমি রাষ্ট্র। বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলমান? ঢাবি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, এই পরীক্ষায় কিন্তু প্রতি বছর ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে কোনো না কোনো প্রশ্ন থাকে। তাহলে এখানে আমরা মুসলমান নিগোষ্ঠী কারকে দেখতে পাই? এটা হচ্ছে পাঙ্গন। এই পাঙ্গন হচ্ছে মুসলমান নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠী।
1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল, বাংলাদেশের যে নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল। সো মুক্তিযুদ্ধ রিলেটেড প্রশ্ন কিন্তু ডাবি পরীক্ষায় তুমি একটা অবশ্যই পাবে। সো মুক্তিযুদ্ধ রিলেটেডের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে সেক্টর, বাংলাদেশের যে 11টা সেক্টর আছে এই সেক্টরগুলো সম্পর্কে পড়াশোনা করা। সো এখানে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌবাহিনী কোন সেক্টর ছিল, আমরা জানি 10 নম্বর যে সেক্টর ছিল এটা ছিল একেবারে বাংলাদেশের যে সমুদ্র এলাকা, নদীপথ এইগুলো নিয়ে ছিল বাংলাদেশের 10 নম্বর সেক্টর, আর বাংলাদেশের নৌবাহিনী স্বাভাবিকভাবেই 10 নম্বর সেক্টরের অধীনে ছিল। সো মুক্তিযুদ্ধ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো যেহেতু একটা অন্তত মাস্ট তুমি ডাবি ভর্তি পরীক্ষায় পাবা, সো এটাকে গুরুত্ব দিয়ে মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আছে গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল, 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল কি? একটি উড়োজাহাজ, জাহাজ, মহাকাশযান, ডুবোযান। টাইটান ছিল কি? একটি ডুবোযান। এই যে টাইটানিক যে ধ্বংস হয়েছিল, ওই টাইটানিক ধ্বংস যেখানে এখনও আছে ওইখানে এই যে টাইটানের মাধ্যমে মানুষ যায় যে এই ধ্বংসপ্রাপ্ত টাইটানিককে দেখার জন্য, তখন কিন্তু গিয়ে এই টাইটানও ধ্বংস হয়ে যায়, এই টাইটান তাহলে কি ছিল? একটি ডুবোযান। মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে বেনজির ভুট্টো। অপশনে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। মেঘবর্তী সুবর্ণকুনি ছিলেন বিশ্বের প্রথম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। হ্যাঁ, আসলে শ্রীলঙ্কার উনি ইন্দোনেশিয়ান না, শ্রীলঙ্কার উনি হচ্ছে প্রথম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। কি প্রধানমন্ত্রী? ইন্দোনেশিয়া কি প্রধানমন্ত্রী? বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, আমার মারবো, জীবন এডিট করবো না। আচ্ছা, আমরা 19 নম্বর প্রশ্ন যদি এখন দেখি, 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী এটা কে ছিলেন? এটা ছিলেন বেনজির ভুট্টো। পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর এদিকে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আর মেঘবর্তী সুবর্ণপুত্রী, যিনি ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। আর শিরিন ত্রিবেদী কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ইরানের যিনি একজন বিখ্যাত নারী, যিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 2003 সালে হয়তো। আচ্ছা দেখো, আমরা পরবর্তী প্রশ্নে যাব। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অলিম্পিকের পতাকায় 5টি চক্র প্রতিনিধিত্ব করে। 5টি যে চক্র দেখতে পাই গোল, এই 5টি আসলে কিসের প্রতিনিধিত্ব করে? এটা হচ্ছে 5টি মহাদেশের, পৃথিবীর যে 5টি মহাদেশ আছে, এশিয়া, ওশেনিয়া, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, এই যে 5টি মহাদেশের মানুষকে বোঝাতেই আসলে এই যে অলিম্পিকের 5টি চক্র ব্যবহার করা হয়। 21 নম্বরে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ ধারণাটির প্রবর্তন করেন কে? গ্লোবাল ভিলেজ, তোমরা আইসিটি বই যাদের আছে সবাই এটা পড়ছো, বই খোলার পরেই তোমরা গ্লোবাল ভিলেজ দেখতে পাও। তাহলে এটা তখনের জন্য একটা খুবই কমন প্রশ্ন ছিল যে হারবার্ট মার্শাল ম্যাকলুহান হচ্ছে গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তন। সো আইসিটি রিলেটেড যে আইসিটি বইটা যারা ভালো করে পড়া, ওইখান থেকে ইনশাল্লাহ তুমি একটা প্রশ্ন কিন্তু অবশ্যই পাবা। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন, আমরা জানি শেখ হাসিনার আমলে পুরো ঢাকা শহর সহ চট্টগ্রাম সহ পুরো বাংলাদেশে মোটামুটি অনেকগুলো ফ্লাইওভার দেখতে পাই, কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম। তখন কিন্তু হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করছিল, ওই প্রেক্ষাপট অনুযায়ী একটা সমসাময়িক প্রশ্ন। তাহলে এই যে ইসরায়েলের বিরুদ্ধে হামাস যে অভিযান পরিচালনা করেছিল, এই অভিযানের নামটা কি? এটা হচ্ছে অপারেশন আল আকসা ফ্লাড। কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে? এই প্রশ্নটা সবসময় ইম্পর্টেন্ট, বারবার পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলোতে এই প্রশ্নটা এসে থাকে। এটা হচ্ছে চীন ওয়ান বেল্ট ওয়ান রুট ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। কোন দেশ যোগাযোগের পর, কি অবস্থা আমার আল্লাহ, 25 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি যে বলা হচ্ছে কোন দেশ যোগদানের পর যে BRIC's সাথে S যুক্ত হয়, মানে S যুক্ত হয়ে এটা ব্রিক্স হয়, এটা কোন দেশ হবে? এখানে তোমরা 4টা দেশ দেখতে পাচ্ছ, 4টা দেশের সাথে S আছে, তাহলে এখানে ব্রিক্সের সাথে কোন দেশ? তোমরা যদি জানো এটা হচ্ছে
ব্রাজিল, রাশিয়া, তারপর হচ্ছে আই এবং সি, এখানে হচ্ছে ইন্ডিয়া, চায়না, আর লাস্ট যে এস, এই এসটা কি, এই এসটা হচ্ছে সাউথ আফ্রিকা। এই হচ্ছে ব্রিক্স। ব্রিক্সের যে আমরা 5টা রাষ্ট্র দেখতে পাই, এর মধ্যে শেষে যে রাষ্ট্র যুক্ত হয়ে যাচ্ছে এস, এর ফলেই ব্রিক্স শব্দের উৎপত্তি, সাউথ আফ্রিকা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম। এটাও কিন্তু একটা সমসাময়িক প্রশ্ন। এটাও ওই সময় যে সিরিয়ায় যে অভ্যুত্থান হয়, বাশার আল আসাদের পতন হয়, এই পতনে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে যে বিদ্রোহী সংগঠন নেতৃত্ব দিয়েছিল, যারা বর্তমানে সিরিয়ার ক্ষমতায় আছে, সেই সংগঠনের নাম কি? সেই সংগঠনের নাম হচ্ছে হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম। পরবর্তী প্রশ্ন যদি দেখো, 27 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে? কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? এটা কোন সংশোধনী? এটা 2011 সালের পঞ্চদশ সংশোধনী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তোমরা হয়তো যদি দেখো, এখনই কিন্তু আলোচনা চলতেছে বাংলাদেশ সংবিধানের নতুন আরেকটি সংশোধনী নিয়ে। এই সংশোধনী কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অলরেডি হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরানোর জন্য। নতুন যে সংশোধনী হবে, এই সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। তাহলে তোমাদের পরীক্ষার আগেই হয়তো সংশোধনী হয়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনীর যে বিষয়গুলো হবে, কোন কোন বিষয়ে নতুন করে এড হইতেছে, কোন কোন বিষয়গুলো বাদ যাচ্ছে, এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। 28 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? 3-0 তত্ত্ব। 3-0 তত্ত্ব কার? 3-0 তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখানে হচ্ছে 0 দারিদ্র্য, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন। তাহলে এখানে হচ্ছে 0 যে কোথা, এইটা হচ্ছে তার 3-0 যে তত্ত্ব, এই তত্ত্বের মধ্যে নেই। এটাও কিন্তু তখনের প্রেক্ষাপট অনুযায়ী প্রশ্ন। এইগুলো তোমাদের মাথায় রেখে কিন্তু জিকে যখন পড়বা তখন এইগুলো মাথায় রেখে পড়তে হবে। তখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, ওই সরকার অনুযায়ী এই রিলেটেড প্রশ্নগুলো বেশি আমরা দেখতে পাই। পরবর্তী প্রশ্নে যাই। দেওয়া বলা হচ্ছে সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? একটা রিসেন্ট প্রশ্ন একেবারে। ওই সময় যে দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন ওইটাই ওইখানের গুরুত্বপূর্ণ ছিল। তখনের কে ছিলেন? তখন হচ্ছে দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট ছিলেন তিনি সংসদে অভিশংসিত হন। 30 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশির। উন্নত মমশির হচ্ছে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম। এখানে তুমি দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রিসেন্ট কয়েকটা প্রশ্ন যদি তুমি বিশ্লেষণ করো, তুমি দেখতে পাবে যে সাম্প্রতিক বিষয়টাকে খুবই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই তোমাদের এখন থেকে, যেহেতু তোমাদের এখন এইচএসসি পরীক্ষা শেষ, তোমাদের প্রতিদিনের যে ইস্যুগুলো ঘটতেছে বিশ্বে, বাংলাদেশে, এই ইস্যুগুলোকে তোমাদের মনে রাখতে হবে। ইস্যুগুলোকে তোমার গুরুত্ব দিয়ে মনে রেখে পড়তে হবে। এর সাথে সাথে আমরা যে বিষয়গুলো বেসিক যে জিকে বিষয়গুলো আছে এইগুলো তোমাকে পড়তে হবে। আর এর মাধ্যমে তুমি তোমার যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে সাধারণ জ্ঞান প্রস্তুতি, এই সাধারণ জ্ঞান প্রস্তুতি থেকে গুছিয়ে নিতে পারবে। আর বি একাডেমির যে ডিও ফাইটার 1.0 ব্যাচ, ওই ব্যাচে তুমি যদি এনরোল করো, আমাদের কাছ থেকে তুমি সাধারণ জ্ঞানের যত সমস্যা আছে সব সমস্যা সলভ করতে পারবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্ত।